বিশ্বাস, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস শব্দটা শুনতে এইটুকু মনে হলো, এই বিশ্বাস শব্দটার মর্ম কিন্তু অনেকটা। এই বিশ্বাসের ওপরই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস নির্ভর করে, প্রতিটা জিনিস, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। একটা কর্মক্ষেত্র বিশ্বাসের ওপর, একটা রিলেশনশিপ একটা বিশ্বাসের ওপর। তুমি যে জায়গায় যাও না কেন, ট্রাস্ট মাস্ট, একদমই তাই। কিন্তু কেউ যদি বুক বাজিয়ে বলে আমার বিশ্বাস মাই ফুড, তাহলে আমরা ওয়াইটির বাজারে কেন এসেছি? ওয়াইটির বাজারে আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা মানুষ যে কিনা তোমাকে ভালোবাসবে সেটাও না, আবার প্রত্যেকটা মানুষ যে কিনা তোমাকে ঘেন্না করবে সেটাও না। মিক্স মানুষ এখানে অ্যাভেলেবেল। আর আমি তো এমন মানুষও দেখেছি যারা আজকে তোমাকে ভালোবাসছে, কালকে তোমাকে ঘেন্না করবে, আর যারা তোমাকে কালকে ঘেন্না করেছে আজকে তোমাকে বুকে টেনে নেবে। মানে ওয়াইটিটা একটা ছোটোখাটো রঙ্গমঞ্চ, যে রঙ্গমঞ্চের আমরা কাঠপুতলি। কিন্তু হ্যাঁ, নিজের ডিগনিটি আর কোনোদিনও ছাড়তে নেই, আর ঔদ্ধত্য কোনোদিনও দেখাতে নেই। তুমি যত বড়ই হয়ে যাও না কেন, যত বড়ই হয়ে যাও না কেন, বিষয়টা হচ্ছে আজকে যে ভিডিওটা আমি যাকে নিয়ে করতে এসেছি, আমি বিগত কিছুদিন তাকে নিয়ে বিরত রেখেছি। মানে হ্যাঁ, আমার স্পেশাল কন্টেন্ট, আমার যে মেন কন্টেন্ট কিছুদিন বন্ধ রেখেছি, কারণ আরও অনেক কিছু আছে দুনিয়াতে ওকে ছাড়া, যেটা দিয়ে আমার চলে যাচ্ছে। ভিউজ একটু কম হবে, হবে হবে, হচ্ছে হচ্ছে, কি করা যাবে? ওয়াইটি তো একটা বিজনেস ক্ষেত্রের মতন। আজকে তোমার যদি ভিউজ হাই হয়, কালকে ডাউন হবে, এটাই স্বাভাবিক। তো আমিও একটু এক্সপেরিমেন্ট করছি। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরেই আমার মনে হলো এই ভিডিওটার একটু উত্তর না দিলে নয়। আমি বেশি ভেজাবো না, ওই যে বলেছি বেশি ভেজাবো না, যতটুকু বলবো ততটুকুই। তো আজকে তার একটা ভিডিও দেখলাম, তার উদ্ধত ওই যে বিশ্বাস মাই ফুড। আমি এখানে কাউকে বিশ্বাস করাতে আসি, খুব ভালো কথা। কি করতে এসেছি তাহলে আমরা? আমাদের এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে কিসের ওপর? আমরা যে কাজটা করছি, আমরা যে কথাটা বলছি, মানুষ সেটাকে বিশ্বাস করছে, সেটার ওপর ভরসা করছে, তারপরে গিয়েই তো তারা আমাদের পছন্দ বা অপছন্দ যে কোনো একটা করছে, তাই তো? আজকে এই চ্যানেলটা জিরো থেকে, সবাই বলে যে রিম্পার গ্রোথ তুলনামূলক বাকিদের থেকে অনেক কম, আমিও মানি। কিন্তু তার জন্য আমি কখনো রিগ্রেট করি না, কারণ আমি মনে করি স্লো অ্যান্ড স্টেডি, এটা দিয়ে চলাটা আমার মনে হয় বেটার। হুড়মুড়িয়ে গ্রো করে যাওয়া না। এ বলছে আমার যে প্রধান দালাল, মানে আমার যে প্রধান কন্টেন্ট, মানে ওয়াইটির দালাল, সে বলছে যে এমনি এমনি আমার 35,000 চ্যানেল হয়ে যায়নি। আমার মনে হয় ও ভুলে গেছে, ও ভুলে গেছে যতটুকু চ্যানেল ওর গ্রো হয়েছিল কণিকাদের পিণ্ডি চটকে হয়েছিল। আর এই যে 35,000 চ্যানেল, এটা ওর কোনো সততার কাজের জন্য হয়নি। ও যে পরিমাণ পরকীয়ারতা এক নারীকে দিনের পর দিন নিঃস্বার্থভাবে সাপোর্ট করে গেছে, সেই সাপোর্টের জন্যই কিন্তু আজকেও এইখানে এসে দাঁড়িয়েছে। ওই যে ওর কথাতেই বলবো, মানুষ নোংরাটা দেখতে ঘাঁটতে ভালোবাসে, সঠিক মানুষদের পাশে গিয়ে ভিউজ দেয় না। এই কথাটা সেই সময় তোর বলা উচিত ছিল, যে সময়টা মন্দিরার মতন একটা মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করে তার নোংরামিগুলোকে ঢেকে রেখে শুধুমাত্র ওর স্বার্থের জন্য। আজকে তোকে বলতে হচ্ছে ওর মতন চুইনাল কেউ নেই। এটাকে আর কি বলবো? হ্যাঁ, সেই সময় যখন গাদা গাদা ভিউজ কামিয়েছিস বেমতলব, সেই সময় তোর মনে হয়নি যে আরও মানুষদের বলি যে ভিউয়ার্সরা তোমরা এক গাদা ভিউজ আমাকে ঢেলো না, বাকি মানুষদেরকেও দেখো? আজকে হচ্ছে ওই যে যখন প্রশ্নটা ঘুরে নিজের ওপর আসে, তখনই মানুষের টনকটা টাং করে নড়ে ওঠে। আজকে মন্দিরার সব খারাপ, আজকে মন্দিরার মতো নোংরা আরেকটা কেউ হয় না, অসভ্য আরেকটা কেউ হয় না, দুশ্চরিত্রা একটা কেউ হয় না। বলছি এই দুশ্চরিত্রাটাকেই তো বুকে টেনে নিয়েছিলিস রানাঘাট স্টেশনে গিয়ে, তাও আবার ওর ওই কোচি যে বয়ফ্রেন্ড ছিল তার স্কুটির পেছনে ডক ডক করে বসে গিয়ে। প্রবলেম আর গাত্রদাহটা তোর তখন শুরু হলো যখন ও পুনরায় নিজের সংসারে ফিরে আসলো।
আজকে তুই জয়কে নিয়ে বলি যে জয় সঠিকভাবে নাচ করতে পারে না, নাচে দিয়েছে, নাচ শিখেছে কি শেখেনি সেটা পারে না, ড্রয়িংয়ে দিয়েছে, ড্রয়িং শিখেছে কি শেখেনি সেটা ওর মা দেখে না। এই সময় তোর খুব চিন্তা হচ্ছে জয়ের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সেই সময় কোথায় ছিল যখন ওর মা এই নোংরার সাথে জড়িয়েছিল আর তুই তাকে অন্ধের মতন সাপোর্ট করেছিলিস? সেই সময় তোর মনে হয়নি যে একবার আমি বলি যে না, জয়কে কিন্তু দেখ, মেয়েটা আছে, তার একটা ভবিষ্যৎ আছে, সারা জীবন মায়ের এই নোংরামির দাগটা ওর শরীরে থেকে যাবে? সেদিন মনে হয়নি, কারণ সেদিন তোর স্বার্থটা জড়িয়েছিল, তোর ইনকামের স্বার্থটা জড়িয়েছিল। আজকে যেহেতু মন্দিরা তোকে আর পোছে না, পাত্তা দেয় না, দিব্ভাই দিব্ভাই করে বলে না, তোর আতে জায়গা মতন ঘা লেগে গেছে, বুঝেছিস? যার জন্য তুই এত কিছু করে বেড়াচ্ছিস। আরেকটা কথা, তুই বলছিস যে মন্দিরা সেদে, আমি তো কিছু বলছিলাম না, এই কথাটা রিমাইন্ডার দিয়ে দিলাম। এই কথাটা এর আগেও বলেছিল যখন মন্দিরার সমস্ত কল রেকর্ড ফাঁস করেছিল, তার আগেও বলেছিল। আমি তো 2-3 মাস ওদের নিয়ে কোনো ভিডিওই করিনি, ওরা তো দিব্যি সংসার করছিল। কেন বলতে আসলো সোমনাথ? সেদিনও সোমনাথ একটা ভিডিও করেছিল, আর কিছু বলেনি। আর সেদিনের মন্দিরা ওই পর্দার অ্যাক্টিংটা একবারই করেছিল, আর কিছু বলেনি। কিন্তু তার পরিবর্তে তুই পুনরায় আবার চক্কি পিসিং আর পিসিং, মানে ঘাটতে থেকেছিস তো থেকেইছিস, থামিস না। এটাই হচ্ছে তফাৎ। নোংরা, তুই নিজে নোংরা, যার জন্যই তো সুখে সুখে নোংরাটার কাছেই গেছিলিস। শুধু তোর কার্যসিদ্ধি হয়নি বলে তুই সেখান থেকে চুপচাপ বেরিয়ে এসেছিস। বেরিয়ে এসে তুই নিজের রং দেখিয়েছিস। এরকম অনেক গিরগিটকে ওয়াইটির বাজারে দেখলাম, অনেক গিরগিট। তো চলো, এটা তো গেল মন্দিরার বিষয়। এইবার আসি ওর কিছু বড় বড় বক্তব্য। সীমা খুব খারাপ, সীমার মুখ খারাপ, আমরা কেউ অস্বীকার করি না। খোদ সীমার সাথে আমার হয়েছে, ভালো লেভেলে গিয়ে হয়েছে, তো ওর মুখ খারাপ। ও তো সবার সামনেই মুখ খারাপগিরি করছে, আর তাতে ওর ঘন্টা ফারাক পড়ে কে ওকে কি বলছে, ঘন্টা ফারাক পড়ে সীমাকে কে কি বলছে। অথচ দেখো, সীমাকে কিন্তু লোকে ভালোবাসাও দিচ্ছে। ওর ওই ফুটফুটে ছেলে আর ছেলের বউটা, হ্যাঁ, মায়ের কাছে সন্তান সবসময় ছোটই হয়, আর এরা তো এমনিই ছোট, তাদেরকে তো গাইড করবেই। যদি তারা অসময়ে একটা ভুল করে বসে, তাদের যদি ভুলটাকে আরও বড় ভুল হতে না দিয়ে তার বাবা মারা আগলে রাখে, সেটা কিন্তু সবচেয়ে বেস্ট। আর সেটাই হচ্ছে, সেটাই আমাদের কাছে জলজান্ত প্রমাণ। ছেলের বউ কিন্তু মায়ের গুণগান গাইতে দুবার চিন্তা করে না, মা মাই। পতিতা করে তুই মরেছিস, সেটা তোর প্রবলেম, তাই না? সত্যিই তো এত কিছুর পরেও সীমা সুখী, এটা তো মানা খুব মুশকিল, বোঝা যায়। তো কি বলেছে? আতপ চাল রেডি রাখতে বলেছে, কারণ মানে মৃত্যুর কথা বলেছে। আতপ চাল লোকে কেন রেডি করে তোমরা জানো না? সবাই জানে। তাহলে দৃষ্টিদানকে পিণ্ডিদান কেন বলে সেটা লোকে জানে না। তুমি খুঁচিয়ে ঘা মারবে, আর সেই জায়গায় যদি লেবু লঙ্কা কেউ টলে দেয়, তোমার চিরবি দিয়ে উঠবে, তাই না? একদমই তাই। তুমি যেমন দেবে তোমাকে ঠিক তেমনই ফেরত দেবে, এর বেশি। তো এবার আমি কিছু কথা বলি, এটা সবাই এগ্রি করবে। মৃত্যু, ওয়াইটির বাজারে মৃত্যুকে যেভাবে তুই ডেসক্রাইব করেছিস, কেউ করেনি, একটা সিঙ্গেল পার্সন না, সে যতই বড় ফালতু লোক হোক না কেন। তুই যেভাবে মানুষের মৃত্যু কামনা আর মানুষের মৃত্যু চেয়েছিস, ওয়াইটির বাজারে কেউ চায়নি। স্টার্টিং করেছিলিস কিন্তু তুই উজ্জ্বলদের দিয়ে। হ্যাঁ, উজ্জ্বল খেতে ভালোবাসে, ওর কিছু করার নেই, বসে থেকে খাওয়া ছাড়া ওর কিছু করার নেই। কিন্তু সেই খাওয়াটাকে গান্ডে পিণ্ডে গিলিয়ে ওকে আলুর বস্তা বানিয়ে ওকে মেরে ফেলার প্ল্যানিং করছে কণিকা, এটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, সিঁড়ি থেকে পড়ে ও খুব শিগগিরই মরে গিয়ে নিজের বাবার কাছে পৌঁছে যাবে, এটা একটা স্টেটমেন্ট। মানে মৃত্যু কামনা করা, এটাকে কি বলে আমি জানি না। তারপরের লাইনে আছি আমি। আমার ফ্যামিলির 3টে সদস্যর চরম পর্যায়ে গিয়ে তুই মৃত্যু কামনা করেছিস। 2টো খুদে সদস্য, যাদের একবার না দুবার করেছিস। আর আজ অবধি এই ভর সন্ধেবেলা আমি বলছি, মা হয়ে আমি আমার সন্তানদের নিয়ে
বাই রোড ট্রাভেল করি, আমার বুকের ভেতরে খালি ভগবানের নাম চলে। আজও এটা আমার মৃত্যু অবধি থাকবে, কারণ এই ভয়টা তুই ঢুকিয়ে দিয়েছিস আমার মনের মধ্যে। আমার তো পিছু টান আছে, ওই টান দুটো আমার কাছে বড্ড প্রিয়, আমার মতন প্রত্যেকটা মায়ের কাছে প্রিয়। আমি আজও যখনই কোথাও যাই আমি কিন্তু আমার সন্তানদের হাতছাড়া করি না, কারণ তোর বলা ওই একদিনের একটা কথা আমার সারা জীবনের ঘা করে রেখে দিয়েছে। এটা আমি কখনো বলতে আসি না, কিন্তু যখনই আমি ওদেরকে নিয়ে বাই রোড ট্রাভেল করি আমি ওদেরকে শক্ত হাতে ধরে রাখি, আর আমার মনের মধ্যে সবসময় গণপতি বাপ্পার নাম চলে, যে আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি আমি যেন গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারি। এইটা তুই কোনোদিনও ফিল করতে পারবি না, এটা তোর অপ্রাপ্তি, তোর জীবনের একটা খামতি, সারা জীবন মনে রাখবি। বারংবার তুই সন্তানহীনতায় ভুগেও তুই অন্যের সন্তানকে ছেড়ে দিসনি। ভয়ঙ্করতর মৃত্যু কামনা আমার মা, হ্যাঁ আমার জন্মদাত্রী মা, তোর মতন আমার কাছে আমার মা খামাচু না, আমার স্বর্গ। সেখানেও তুই হাত দিয়েছিস, তুই দেখাবি হেল মানুষকে। হু দ্য হেল আর ইউ? তুই কে জানোয়ার একটা? তুই কে? তুই গীতাদির মেয়ে দুটোকে ছাড়িসনি। ছোট মেয়েটা নিজের কাছে আছে, বড়টাও তার মায়ের মতন পরিণত হবে, স্বামীর ওরকম হবে, সন্তানের ওরকম হবে, তুই বলতে ছাড়িসনি। তুই সন্দীপের মৃত্যু কামনা করতে ছাড়িসনি, তুই তোর আদরের টিনের মৃত্যু কামনা করতে ছাড়িসনি। কাকে বাদ রেখেছিস? কাকে বাদ রেখেছিস? বুঝেছিস? তোর হিসাবটা দেখে না ভগবান, সবার হিসাব দেখে, তোরটা পাপিসটা। বুক বাজিয়ে বলছিস যে আমার কোন ভিডিও, কোন টাইমিং, কোথায় আমি কারোর মৃত্যু কামনা করেছি। যদি এক বাপের মেয়ে হয়ে থাকিস, এক বাপের, অন্য বাপের ঔরসে না, তোর নিজের বাবার ঔরসে যদি জন্মগ্রহণ করে থাকিস, তোর প্রাইভেট করা ভিডিওগুলোকে পাবলিক কর যদি দম থাকে। আমি জানি তুই করবি না, তুই ভাববি যে তোকে উস্কানো হচ্ছে, কিন্তু আর কেউ না জানো, তুই তো জানিস, তুই তো জানিস তুই কি করেছিস, তুই কি করেছিস তুই তো জানিস, আর ভগবান জানে। দম থাকলে ওই ভিডিওগুলোকে প্রাইভেট থেকে পাবলিক কর। তোর যারা নতুন ভিউয়ার্সরা জানে না যে তুই কত খতরনাক, তারা সেগুলো দেখুক। দেখুক, সরিয়ে দিয়েছিস না ওই ভিডিওগুলো, অস্থি বিসর্জন, লরি, এরকম ভিডিওগুলো তোর প্রাইভেট সেকশানে রয়েছে, পাবলিক সেকশানে তুই আর রাখিস নি। একটু পাবলিক করিস তো। কোন মুখে বলিস রে? কোন মুখে বলিস? ওই জিভটা না খসে পড়ে তোর একটা দিন, যে চরম মুহূর্তে তোর মুখ দিয়ে কথা বেরোবে না। মিথ্যেবাদী একটা। মৃত্যুর কথা বলছে, মৃত্যু আমি কখনো বলিনি, লোকে বলেছে। একটা সোজা সাপটা দোকানটাকে দেখিয়েছে, দৃষ্টিদানকে পিণ্ডদান করে দিয়েছিস। সেখানে তুই কার উদ্দেশ্যে পিণ্ডির কথা বলেছিস? তুই সীমাদির বর যখন হসপিটালে ছিল তখনও বলেছে মৃত্যুর সাথে লড়ছে। তুই কে বে বলার, কে মৃত্যুর সাথে লড়ছে না লড়ছে? মানুষ হসপিটালে ভর্তি হওয়াই সে মৃত্যুর সাথে লড়ছে কেন? সে আমার চরম শত্রু হোক, সুস্থ হয়ে সে বাড়ি আসুক। তুইও যখন পড়ে পড়ে সেলাইন খাচ্ছিলিস না, সেই সময়ও আমি বলেছিলাম যে উঠে বস, ভিডিও কর, লড়। কারণ মরণ কেউ চায় না, আমরাও চাই না যে কারোর এইরকম চরম ক্ষতি হোক, যে তাকে এমন ঘেন্না করি যে তাকে আমি মেরেই ফেলতে চাইবো বা তার মৃত্যু চাইবো, কোনো দিনও না, কোনো দিনও না। আর এটা চোখে চোখ রেখে ভগবানেরও বলতে পারবো যে সেটা কখনো চাইনি। অপদার্থ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।